গত সপ্তাহে প্রবর্তিত হয়েছে জাতীয় শিক্ষানীতি এবং স্বাভাবিকভাবেই তা নিয়ে দেশ জুড়ে চর্চা চলছে। অনেকেই হয়তো বলবেন যে এই সময় জাতীয় স্বাস্থ্যনীতির অনেক বেশি দরকার ছিল। স্বাস্থ্য বস্তুত সুস্থ থাকা, বেঁচে থাকা নিয়ে সারা দেশ যখন ভাবিত, তার মধ্যেই শিক্ষানীতি নতুন প্রবর্তিত হলো 34 বছর পরে। যাই হোক, হয়েছে যখন তখন সেটা নিয়ে অবশ্যই চর্চা চলছে দেশ জুড়ে, আমরাও সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমার সঙ্গে রয়েছেন পোস্ট বাংলার অন্যতম অগ্রগণ্য শিক্ষাবিদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এমেরিটাস প্রফেসর অধ্যাপক সুকান্ত চৌধুরী। প্রফেসর চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি একদম গোড়া থেকে শুরু করি। শিক্ষার গোড়াটা তো একেবারে ছোট বয়সে। এই শিক্ষানীতিতে যেটা নতুন জিনিস রয়েছে আমরা দেখছি, সেটা হচ্ছে যে পুরো 3টে বছর একেবারে গোড়াতে শিক্ষাতে যুক্ত করে দেওয়া হলো। বাচ্চাদের এখন খুব অল্প বয়স থেকে, 3 বছর বয়স থেকে একেবারে প্রথাগত শিক্ষার মধ্যে যুক্ত করে দেওয়া হলো, যেটা একটা বিরাট দায়িত্ব রাষ্ট্র তথা দেশের শিক্ষা ব্যবস্থা নিতে চলেছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা যদি ঠিকভাবে এটা রূপায়িত হয়, এবং এ কথাটা বলা যেতে পারে শিক্ষানীতির প্রতিটি ধারা সম্বন্ধে, যদি ঠিকভাবে রূপায়িত হয় তাহলে এটা কিন্তু সত্যি একটা যুগান্তকারী পরিবর্তন আসতে পারে। এবং এটা সবচেয়ে যদি অভিনব যে যদি কোনো লক্ষণ থাকে এই নতুন শিক্ষানীতির, এটা হচ্ছে এই, কোনো আগে শিক্ষানীতিতে এই কথা বলেনি। মানে আমাদের সম্পন্ন ঘরের ছেলেমেয়েরা তো তারা কিন্ডারগার্টেন স্কুলে যায় ইত্যাদি, এবং সাধারণ ঘরের দরিদ্র ঘরের ছেলেমেয়েরা তারাও কিন্তু একটা জায়গায় যায়, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি। কিন্তু অঙ্গনওয়াড়ি তো চালায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, শিক্ষা মন্ত্রক নয়। এবং নতুন ব্যবস্থা তো বলা হচ্ছে যে নারী শিশু কল্যাণ মন্ত্রক, শিক্ষা মন্ত্রক এবং আরো 2টি মন্ত্রক, সব মিলিয়ে 4টি মন্ত্রক একত্রে এগুলি এই 3টি ক্লাসের দায়িত্ব নেবে। কিন্তু যেখানে অঙ্গনওয়াড়িতে ছেলে মেয়েদের স্বাস্থ্য, তাদের সামাজিকতার পাঠ, তাদের খাদ্য মানে পুষ্টি কিছুটা, এবং সেই সঙ্গে একটু একটু লেখাপড়া শেখানো হতো, এখন তো দেখা যাচ্ছে এটা শিক্ষা ব্যবস্থার ভেতরে আরো বেশি করে ঢুকিয়ে দেওয়া হবে। এখানে একটা জিনিসে, একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, যে এই একেবারে এই খুদেদের যেন একদম ছোট বয়স থেকেই লেখাপড়ার চাপটা অতিরিক্ত না হয়। মানে মোটামুটি প্রথম 3টে বছর যেভাবে তারা আছে সেভাবেই যেন চলে, এবং বিশেষত পুষ্টি বা তাদের যে কিছু টিকা ইত্যাদি, মানে স্বাস্থ্যের কিছু ব্যবস্থা রাখা হয়, স্বাস্থ্য রক্ষা, ইমিউনিটি, এগুলোর যে ব্যবস্থা রাখা হয়, এগুলো যেন কোনোভাবে সেগুলো ক্ষুণ্ণ না হয়, সেগুলি পুরোদস্তুর বজায় রেখে বা সম্ভব হলে আরেকটু বাড়িয়েই তার উপরে যেটুকু তারা লেখাপড়া শিখতে পারে সেটা ভালো। কিন্তু এটা হলে নিশ্চয়ই ভালো হয়। আর একটা কথা এই প্রসঙ্গে, এর জন্য কিন্তু সরকারের বিরাট টাকা লগ্নি করতে হবে, বিপুল পরিমাণ টাকা লাগবে, বিপুল পরিমাণ টাকা লাগবে। এবার পুরো শিক্ষা ব্যবস্থা জুড়ে হয়তো লাগবে, কিন্তু এখানে সবচেয়ে বেশি, কারণ এই অঙ্গনওয়াড়িগুলির মানে সব মিলিয়ে দেখলে হবে যে বিশাল টাকার অঙ্ক হয়তো সারা দেশ জুড়ে খরচ হচ্ছে, কিন্তু শিশু প্রতি সেই বরাদ্দটা অত্যন্ত কম। এবং যারা অঙ্গনওয়াড়ি কর্মী, ওই একটা, এটা প্রায় আমরা নিজেদের সঙ্গে প্রবঞ্চনা করি, একটা সরকারি একটা গাল গল্প আছে যে এরা হচ্ছেন স্বেচ্ছাসেবক, এরা কর্মী নন, কাজে এরা নামমাত্র একটা দক্ষিণা পান। এখন এভাবে চলতে পারে না, এবং এরা তো শিক্ষক হিসাবে এদের কোন রকম প্রশিক্ষণ নেই। এখন বলা হচ্ছে যে তাদের ওই কাজের পাশাপাশি অনলাইন কিছুটা প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা এই যে শিক্ষকতার যে নতুন বাড়তি দায়িত্ব এটাও পালন করতে পারে। এখন এইভাবে যদি আমরা ভাবি যে মানে সেই 60-এ সারবো এই ব্যাপারটা, তাহলে কিন্তু এই পুরো প্রকল্পটা শুরু হওয়ার আগেই এটা বলা যেতে পারে অঙ্কুরে বিনষ্ট হবে। কাজেই আমাদের যথাযোগ্য অর্থ ব্যয় ইত্যাদি করতে হবে আর কি। স্যার, আমি নিজে জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিওর ফিজিক্স ডিপার্টমেন্টে এমএসসি ক্লাসে অনলাইন ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীর ঠিক মতো কম্পিউটার এবং ইন্টারনেটে অ্যাক্সেস নেই, অনলাইন ক্লাস নেওয়া সম্ভব নয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজের পিওর ফিজিক্সে যদি অবস্থা হয়, অঙ্গনওয়াড়ি কর্মীদের আমাদের দেশে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে, এটা কতটা বাস্তবসম্মত স্যার? এতদিনের শিক্ষার সঙ্গে জড়িত থেকে আপনার কি মনে হচ্ছে? না মানে সেটা হয়তো এখন মানে অত্যন্ত প্রত্যন্ত জায়গায় সত্যি অসুবিধা হবে। তা না হলে মানে কর্মীরা একটা জায়গায় তারা জড়ো হয়ে হয়তো মানে অনলাইন অ্যাক্সেস তারা পাবেন,
এটা এখন হয়তো দেশের অধিকাংশ জায়গায় সম্ভব, তবে সেও মানে কোথাও বেশি কোথাও কম। তবে আর যদি ধরো এটা ঠিক একেবারে অনলাইন না করে অফলাইন করা হয়, অর্থাৎ মানে ইউটিউবে অন্য কোথাও তুলে দেওয়া হয়, যখন এদের সময় হয়, যখন কানেক্টিভিটি ভালো থাকে, তখন তারা এই টিচিং মডিউল গুলো তারা খুলে দেখবেন। আসল সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা হচ্ছে যে মানে আমরা কম্পিউটারের নাম শুনলে আমরা মোহিত হয়ে যাই। মানে এটা ছাত্রদের পক্ষেও যেমন ঠিক, তেমনি শিক্ষকদের প্রশিক্ষণের বেলাও ঠিক। কম্পিউটারের মাধ্যমে কতটা হতে পারে, শিক্ষক শিক্ষণের কাজটা এটার একটা হাতে নাতে প্রশিক্ষণের প্রশ্ন আছে। এখানে এদের ক্লাসে যেতে হবে, এদের মানে বাচ্চাদের সামনে ক্লাস ঘরে উপস্থিত হয়ে কিছু প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হবে। এটা অনলাইনে কতটা প্রশিক্ষণ দেওয়া যাবে? যদি কানেক্টিভিটি ঠিকঠাক থাকেও, তাহলেও একটা আদর্শ প্রশিক্ষণের ব্যবস্থা এটা হতে পারে না। যেমন এর সঙ্গে কথাটা আমি একটা বাক্য যোগ করে নিচ্ছি, কারণ এটা পুরো শিক্ষানীতি সম্বন্ধে কাটে। কোন স্তরে মানে আমরা সশরীরে ছাত্রদের ক্লাসরুমে উপস্থিত করব না, সশরীরে কোনো মানে মনুষ্যরূপী শিক্ষক থাকবেন না, আমরা সবকিছু অনলাইনে পড়িয়ে দেব, এইরকম একটা খানিকটা মোহের জন্য কম্পিউটার ঘিরে আমাদের একটা মোহ আছে। আর তাছাড়া আরেকটা একটা হিসেব, সেটা তো সরকারের মাথায় থাকেই, সেটা হচ্ছে টাকার হিসেব, যে এতে প্রচুর অর্থের সাশ্রয় হয়, কিন্তু এতে ঠিকমতো শিক্ষাদান হতে পারে না, প্রশিক্ষণও হতে পারে না। এই প্রসঙ্গে স্যার সিএনআর রাওয়ের একটা কথা আমার মনে পড়ছে, সম্প্রতি তিনি বলেছেন যে অনলাইন টিচিং সাবস্টিটিউট হতে পারে না কখনো ক্লাসরুম টিচিং এর। কারণ উনি বলছেন যে অনলাইন টিচিং ফেইলস টু ট্রান্সফার দ্য স্পার্ক ফ্রম দ্য টিচার টু দ্য স্টুডেন্ট, হুইচ উনি বলেছেন যে ইজ টু মাই মাইন্ড ইজ দ্য এসেন্স অফ টিচিং। আলো, শিক্ষার আলোটা পৌঁছে দেওয়া, একজন শিক্ষক শিক্ষার আলোটা আপনার ছাত্রের কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা, ক্লাস ঘরে কোথাও বেশি কোথাও কম, কিন্তু শিক্ষকের সঙ্গে ছাত্রদের একটু তো আদান প্রদান হওয়ার সুযোগটা অন্তত থাকে। এবং সেটা যদি না হয়, তো আমি নিজে শিক্ষক হিসেবে সারা জীবন অভিজ্ঞতা থেকে বলতে পারি, হয়তো কথা একটা আমি বলে যাচ্ছি, কিন্তু ওই ছেলে মেয়েদের চোখ মুখ দেখে, তাদের হাবভাব দেখে আমি বুঝতে পারছি যে আমি তাদের কাছে পৌঁছতে পারছি কিনা। এবং দরকার হলে তারা প্রশ্ন করতে পারে। আমি একটা ওই বিশেষ বছরে ওই বিশেষ ক্লাসটির জন্য আমি নতুন করে কিছু ভেবে চিন্তে বলতে পারি। এই যে একটা ফ্লেক্সিবিলিটি, এটা তো অনলাইন টিচিং এ থাকতে পারে না। এবং ছেলে মেয়েদেরও তাদের মানে মনোসংযোগে বাধা হতেই পারে। মানে সশরীরে ক্লাসে বসে থাকতে হয় না আমি বলছি না, তবু একটা তফাৎ তো আছে অবশ্যই। স্যার খরচের প্রসঙ্গে একটা জিনিস যেটা আপনি বা আজকে আমি পড়ছিলাম ইকোনমিক টাইমসে আপনার যে লেখাটা বেরিয়েছে, তাতে আপনি উল্লেখ করেছেন গত বছর এই শিক্ষানীতির যে খসড়া সার্কুলেট করা হয়েছিল শিক্ষাবিদদের দেখার জন্য, বিভিন্ন স্টেক হোল্ডারদের দেখার জন্য, তাতে ছিল যে শিক্ষা খাতে খরচ হচ্ছে জিডিপির 2.7%, যেটা আমরা জানি 3%-এর কম বহুদিন ধরে বলা হচ্ছে, বাড়ানোর কথা বলা হচ্ছে। এই শিক্ষা নীতিতে সেই সংখ্যাটা বলা হয়েছে, পার্সেন্টেজটা বলা হয়েছে 4.43%, প্রায় 1.5% মতো বেড়ে গিয়েছে। শিক্ষানীতি তো একটা অবজেক্টিভ, একটা স্টেটমেন্ট, একটা পলিসি স্টেটমেন্ট। এখানে যে সরকার কতটা সেটা ঠিকভাবে আন্তরিকতার সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে পালন করবে, সেসব প্রশ্ন উঠে যায় না যখন একটা স্ট্যাটিস্টিক্স একটা সামান্য সংখ্যা এত বড় একটা গরমিল ধরা পড়ে। হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি তুমি 1.5% বেড়েছে বলছে না, 1.5 গুণ বেড়েছে। 2.7 আর 4.3, তাহলে 50% মোটামুটি। এবং যেটা মজার ব্যাপার বা দুঃখের ব্যাপার, একটু মজার কিছু নেই, সেটা হচ্ছে যে এই সংখ্যাটা কিন্তু হচ্ছে একটি বিশেষ বছরে শিক্ষার উপর কত খরচ হয়েছে, 2017-18 আর্থিক বছরে। সেই একই আর্থিক বছরের শিক্ষার উপর ব্যয়টা এক জায়গায় বলা হচ্ছে, মানে আগে বলা হয়েছিল আমাদের জাতীয় যা উপার্জন, যা জিডিপি, তার 2.7%, এখন বলা হচ্ছে 4.3%। একই সংখ্যাটা কি করে রাতারাতি বেড়ে গেল আমি জানি না। তবে যেটা তো আমরা স্বাধীনতার আমল থেকেই বলে আসছি, আজও বলে যাচ্ছি, যে ওটা 6% হওয়া উচিত, জিডিপির 6%। এখন তার সেই হিসেবটাও নিশ্চয়ই নানাভাবে করা যায়, এটা অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন। কিন্তু যদি মানে আমরা যেন নিজেদের ফাঁকি না দিই, আমরা কোনোভাবে মানে সংখ্যা সাজিয়ে প্রমাণ না করার চেষ্টা করি যে
আমরা অনেক খরচ করছি, আসলে করছি না, কারণ টাকা খরচ হবে। এবং এটাই খুব দুঃখের কথা যে আমরা শিক্ষা ব্যবস্থায় এবং স্বাস্থ্য ব্যবস্থায় আমরা কিন্তু স্বাধীনতার পর থেকে যথেষ্ট টাকা খরচ করিনি। সেজন্য যারা সম্পন্ন ঘরের সৌভাগ্যবান পরিবারের ছেলে মেয়ে তারা সুযোগগুলো পেয়েছে, বাকি ছেলেমেয়েরা সুযোগ পায়নি। এবং এখন উত্তরোত্তর ভারত এখন মানে খুব একটা তরুণ দেশ, আমাদের পুরো জনসংখ্যার এখন প্রায় অর্ধেক হচ্ছে তাদের বয়স 25-এর নিচে। এখন যেটা আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি, এটা কিন্তু আমাদের একটা বিরাট একটা সুযোগ আমাদের সামনে। এটা একটা খুব একটা বর বলা যেতে পারে, কিন্তু এই বরটা সাপে পরিণত হতে পারে যদি আমরা এই যে শিশু, বালক বালিকা, তরুণ তরুণী এদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা না করি। তা না হলে এরা ভবিষ্যতে কিন্তু দেশের বোঝা হয়ে দাঁড়াবে। মানে এরা বোঝা হয়ে দাঁড়াবে বলা উচিত না, বলা যেতে পারে যে মানে দেশ এদের কাজে লাগাতে পারবে না। কিন্তু যদি কাজে এখন আগে আমরা করিনি, সে তো ভুল করেইছি, গত 70 বছর ধরে আমরা সেই ভুল করে এসেছি। কিন্তু এখন অন্তত আমরা যেন বিলম্বে হলেও আমরা সব ছেলে মেয়েদের শিক্ষা এবং স্বাস্থ্যর যথেষ্ট ব্যবস্থা করি। এই নতুন শিক্ষানীতিতে তার একটা সুযোগ পাওয়া যাচ্ছে, সেটা যেন আমরা সদ্ব্যবহার করি। আমি যা বললাম, নিজেদের আমরা ফাঁকি না দিই, এবং যেটা আমাদের উচ্চশিক্ষিত সম্পন্ন শ্রেণীর মানুষরা, আমাদের কিন্তু এই মনোভাবটা আমরা ত্যাগ করতে পারি যে শিক্ষা আমাদের ব্যাপার, এটা একমাত্র আমাদের একটা একচেটিয়া অধিকার। ওই হ্যাঁ কিছু দেখা হয় গরিব ঘরের ছেলে মেয়ে অত অনেক বাধা বিপত্তি সত্ত্বেও কেউ কেউ পরীক্ষা ভালো করবে, তাদের আমরা স্কলারশিপ দিয়ে একটু লেখাপড়া করতে দেবো, কেউ কেউ জীবনে উন্নতিও করবে, কিন্তু বাকিরা ওই যেভাবে চলছে সেভাবেই চলবে। এভাবে হরে ধরে সকলের ক্ষতি, এভাবে দেশের অগ্রগতি হতে পারে না, এবং দেশের অগ্রগতি না হলে তো আমার কোনো বিশেষ শ্রেণীরও তো লাভ হতে পারে না। এটা আমাদের বুঝতে হবে। শিক্ষানীতিতে যে জিনিসটা রয়েছে সেটা তো হচ্ছে যা বলা হয়েছে সেটাতে সকলের জন্য সুযোগ, সকলের জন্য সুবিধা তৈরি করা। অনেক পুরোনো দিনের যে ধারণাগুলো ছিল যে একটা সায়েন্স স্ট্রিমে যে ঢুকে গেল, আর্টস স্ট্রিমে যে ঢুকে গেল, সেটাই তাতে সারা জীবন থাকতে হবে, ডিগ্রি কোর্স শেষ হলে তারপরেই তার একমাত্র ডিগ্রি পাওয়া যাবে 3 বছর পরে, ইত্যাদি অনেক কিছু তো ভেঙে চুরে নতুন করার চেষ্টা করা হয়েছে। অনেক আধুনিক এবং সারা বিশ্বে চলে এমন অনেক কিছু, অনেক উপাদান ঢোকানোর চেষ্টা করা হয়েছে। এইগুলো সম্পর্কে আপনার কি মনে হয়? আচ্ছা, তুমি তোমার এই প্রশ্নে অনেকগুলো জিনিস আসছে, তার মধ্যে দুটো আমি নিচ্ছি গুরুত্বপূর্ণ। একটা যেটা আমার তো নিজের মনে হয় ভালো, সেটা হচ্ছে যে এই একটা সুযোগ রাখা হচ্ছে ছাত্রদের, তারা যে কোনো কারণেই হোক, তারা আর্থিক কারণে হতে পারে, যদি সেটা দুঃখজনক হবে, তবে বহু ক্ষেত্রে আমাদের দেশে হবেই, বা অন্য কোনো ব্যক্তিগত কারণে হতে পারে, বা সেটা কোনো নেতিবাচক কারণ না হতে পারে। হয়তো কেউ স্টেপ চাইবে যে আমি কয়েক বছর অন্য একটা কিছু করি, বা কয়েক বছর মাঝে চাকরি করেই দেখি, তারপরে লেখাপড়ায় ফিরে আসবো। এখন এই যে তাদের একটা জায়গায় লেখাপড়া ছেড়ে কিছুদিনের মতো একটা বিরতি নিয়ে আবার ফিরে আসার একটা সুযোগ দেওয়া হচ্ছে, আমার মনে হয় এটা একটা খুব ভালো ব্যবস্থা। এবং এই যে 4 বছর করে এখন আন্ডার গ্রাজুয়েট টিচিং, ব্যাচেলার্স ডিগ্রিটা এখন 4 বছরের করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা আমার এমনিতে ভালো মনে হয় না, সে বিষয় না, সেই প্রসঙ্গে পরে আসবো। কিন্তু এই যে 4 বছরের প্রত্যেক বছরের শেষেই যদি কেউ ছেড়ে দেয়, একটা শংসাপত্র পাবে, মানে সে শুধু কোর্সটা শেষ করতে পারেনি, একটা নেতিবাচক একটা সিদ্ধান্ত থাকবে না, একটা কিছু করেছে, এতদূর এগিয়েছে, এই একটা ইতিবাচক দিক থেকে দেখা যাবে। এইটা কিন্তু আমার মনে হয় ভালো। আর অন্য যে কথাটা তুমি বললে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে নানা বিষয় তারা একসঙ্গে পড়তে পারবে, এটা অবশ্যই খুব ভালো। কিন্তু দুটো কিন্তু আমার মনে আছে। একটা হচ্ছে যে, তিনটে বলবো। একটা হচ্ছে যে খাতা কলমে যাই লেখা থাক, কার্যত দেখা যাবে কোনো বিশেষ প্রতিষ্ঠানে কিন্তু এই যে এত যে বিবিধ সব বিষয়, এত চয়েস, এর একটা খুব ছোট অংশ দিতে পারবে। তারা কত শিক্ষক নিয়োগ করবে, কত পরিকাঠামোর সৃষ্টি করবে, এবং যদি ভালো করে করতে গেলে তো পরিকাঠামোর খুবই দরকার, বিশেষত বিজ্ঞানের ক্ষেত্রে। এবং যেটা যারা হাতে হাতে শিক্ষকতা করেন তারা জানেন, একটা রুটিন করার একটা খুব সমস্যা আছে, যে জন্য যে বিষয় হয়তো পড়ানো হচ্ছে একটা প্রতিষ্ঠানে, সেটাও সবসময় সব কম্বিনেশন ছাত্রদের দেওয়া যায় না।
কারণ তাহলে মানে ভোর 6টা থেকে রাত 10টা অব্দি ক্লাস দিতে হয়, যাতে কোনো মানে ওভারল্যাপ না থাকে আর কি। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ভবিষ্যতে ছাত্র মানে আমাদের তো অবশ্য অধিকাংশ ছেলে মেয়ে বা একটা খুব বড় অংশ অন্তত তাদের তো ছোটবেলা থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তোমাকে হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে। তবে কিন্তু সাধারণভাবে কতগুলি বিশেষ বিষয়ের দিকে বা কম্বিনেশনের দিকে তো ঝোঁক থাকে, ফলে সেদিক দিয়েও হয়তো আমরা দেখবো যে যাই যা বলি না কেন খুব বড় অংশ ছেলে মেয়ে তারা সেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স পরজোর বায়োলজি এটাই নিতে চাইবে, বা অন্যান্য এরকম কিছু কিছু যে বিষয়গুলো নিয়ে তারা ভবিষ্যতে মানে আমাদের গতানুগতিক চিন্তা অনুসারে উন্নতি করতে পারবে সেগুলোই তারা বেশি পড়বে। এটা অবশ্য এর দোষ শিক্ষানীতির নয়, এটা হচ্ছে সমাজের বলা যেতে পারে। মানে এই যে সুযোগটা হয়তো আর্থিক কারণের উপর নিতে পারবে না, মানে প্রতিষ্ঠানগুলো অত অর্থ ব্যয় করতে পারবে না বলে, আর একটা হচ্ছে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির জন্য। আর একটা কিন্তু কথা এখানে আছে, বলা হচ্ছে যে এখন যে স্কুলের শেষ দফায় একেবারে শেষ 4টে ক্লাস 9 থেকে ক্লাস 12 একটা পর্যায় হবে, সেখানে অন্তত খাতা কলমে ছেলেমেয়েরা নানা বিষয়ে পাশাপাশি পড়তে পারবে, বিচিত্র বিষয়। কলেজেও বলা হচ্ছে তারা 4 বছর আন্ডার গ্রাজুয়েট কোর্সের 4 বছর তারা নানা রকম বিষয় মিশিয়ে পড়তে পারবে। সেই 4 বছরের 4র্থ বছর অবধি যারা পড়ছে তাদের 4র্থ বছরে তাদের একটা গবেষণাপত্র লিখতে হবে, তারপরে তারা ব্যাচেলার্স ডিগ্রি উইথ রিসার্চ তারা এই উপাধিটা পাবে। তারপরে তারা সোজাসুজি তারা পিএইচডি করতে পারবে। মাঝে 1 বছরের মাস্টার্স কোর্স রাখা হয়েছে, 1 বছরের মাস্টার্স কোর্সটা কোনো কাজের কথা নয়, এবং সেটাও কিন্তু বাধ্যতামূলক নয়। ওই 4 বছরের বিএ উইথ বা বিএসসি উইথ রিসার্চ করেই তারপরে সোজা পিএইচডিতে চলে যেতে পারবে। এই একটা বিশাল লাভ, এটা কিন্তু একেবারেই ভালো নয়। পিএইচডির জন্য যে বিষয়ে সে গবেষণা করবে সে বিষয়টারও ভালো দখল তার হবে না, এবং গবেষণার পদ্ধতি যেটা রিসার্চ মেথডস সেটা ওই ব্যাচেলার্স লেভেলে 1 বছরের একটা গবেষণাপত্র লিখে তার কিছু হবে না। ফলে এটা কি স্যার, এটা পৃথিবীতে কি কোথাও আছে যে মাস্টার্স করেই তো পিএইচডি করা হয়? সর্বত্রই আমরা জানি। অবশ্যই অবশ্যই কাজে মানে আমরা যে 4 ডিগ্রি বছরের পড়ে সরাসরি পিএইচডি কি কোথাও আছে? আমি অন্তত জানি না, অন্তত যে দেশগুলোকে আমরা অগ্রণী বলে মনে করি সেখানে তো নেই ঠিকই। মানে আরেকটু নিয়ে বলি, মানে এই যে 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রি এটা আমেরিকার প্রচলন। ইউরোপেও মানে ব্রিটেনের কথা বলতে পারি অবশ্যই, আমার ধারণা ইউরোপের অন্যান্য অনেক দেশে, সব দেশ হয়তো নয়, ব্যাচেলার্স কোর্স হচ্ছে 3 বছরের, তারপরে 2 বছর মাস্টার্স থাকে। এবং আমেরিকাতেও ওই 4 বছর ব্যাচেলার্স কোর্সে সত্যি তারা অনেক মিশিয়ে কুশিয়ে অনেক কিছু তারা পড়তে পারে, কিন্তু তারপরে 2 বছর তাদের একেবারে চেপে মাস্টার্স কোর্সে একটা বিষয় নিয়ে রীতিমতো কড়া করে পড়তে হয়, গভীরভাবে পড়তে হয়, এবং সেই সময় তারা গবেষণার যে পদ্ধতি যেটা রিসার্চ মেথডস সে সম্বন্ধে তালিম পায়। আমরা ওই আমেরিকার এই যে কাঠামোটা এটার গোড়ার দিকটা আমরা অনুকরণ করলাম, কিন্তু পরের দিকটা করলাম না। এতে আমাদের গবেষণার কিন্তু যথেষ্ট গবেষণার দিকটা যথেষ্ট দুর্বল হয়ে পড়তে পারে। সেটা দুর্বল হওয়ার অন্য কারণ আছে, তাতে পরে আসছি, কিন্তু এইটা একটা মানে পুরোপুরি একটা মানে সারস্য একটা একাডেমিক কারণ বলতে পারে। মানে যে যখন ছেলেমেয়েরা গবেষণা করতে আসবে তাদের দে উইল বি লেস ওয়েল ইকুইপড, তাদের ঠিক মতো গবেষণা করার মতো তাদের মানে বৌদ্ধিক সম্পদ তাদের তখনও হবে না। আর এখানে একটা কথা খুব ছোট্ট করে বলি, এই যে এই আমেরিকার অনুকরণ নিয়ে আমরা 4 বছরের কোর্সে চলে গেলাম, আমরা বলছি এটা যেটা বিশ্বের রীতি না, এটা মার্কিন রীতি, এবং এটার যে আলাদা করে কোনো একটা উপকার কিছু আছে তা আমি জানি না। এই যে আমাদের এখানে যে 3+2 এই যে ব্যবস্থাটা চলছিল, 3 বছর ব্যাচেলার্স তারপর 2 বছর মাস্টার্স, আমাদের সমাজ, আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থা, আমাদের কর্মক্ষেত্রের সব দিক দিয়েই এটা তো দিব্যি চলে এসছে প্রায় 70 বছর ধরে, বা তারও আগের থেকে, ব্রিটিশ আমল থেকেও। ব্রিটিশ আমল অবশ্য 3 বছরের ব্যাচেলার্স ছিল না, সে একটা অন্য উপায় ছিল। তো কাজে এটা শুধু হয়তো যে অল্প সংখ্যক ছেলে মেয়ে যারা বিদেশে পরে গবেষণা করতে যাবে
তাদের কথা ভেবে এই পরিবর্তনটা কোনো দরকার ছিল না। এবং সেই ছেলেমেয়েরাও তো, আমাদের তো এতদিন ধরে তো বিদেশে তো সব আমাদের ছাত্রছাত্রীরা যাচ্ছে, তারা যথেষ্ট সাফল্য লাভ করছে গবেষণা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। এই 3+2 ব্যবস্থায় পড়ে তাদের তো কোনো ক্ষতি হয়নি। এই পরিবর্তনটা আমার মনে হয় দরকার ছিল না। স্যার, আরেকটা বিষয় আছে যেটা নিয়ে আমাদের দর্শকরাও কেউ কেউ জানতে চাইছেন, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টি ডিসিপ্লিনারি হতে হবে। হ্যাঁ, এটা যে বলা হচ্ছে, এটা কি কোনো কোনো বিষয় উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব স্পেশালাইজড ইনস্টিটিউট কিছু কিছু থাকে, তারা একটা জিনিসই খুব ভালো করে নিবিড় ভাবে শেখায়, তারই চর্চা করে, পঠন পাঠন তারই চলে। সমস্ত ইনস্টিটিউশনকেই মাল্টি ডিসিপ্লিনারি হতে হবে, এটা কি উচ্চশিক্ষার বিকাশের পক্ষে সহায়ক? দেখো, আমি বলবো যে যথাসম্ভব মাল্টিডিসিপ্লিনারি হলে ভালো। দু একটা হয়তো বিশেষ ক্ষেত্র থাকতে পারে, যেমন ডাক্তারি। এখন যে ছাত্রছাত্রীরা ডাক্তারি পড়তে যাবে, তারা ডাক্তারির পাশাপাশি তারা এখন অ্যাকাউন্টেন্সি পড়বে এবং ইতিহাস পড়বে, সাহিত্য পড়বে, এতটা তো আশা করা যায় না। তাদের ডাক্তারি পড়তেই তারা হিমশিম খেয়ে যায়। এরকম দু একটা বিশেষ ক্ষেত্র থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো যে সত্যি কিন্তু আমাদের ছেলেমেয়েরা তারা খুব একটা সংকীর্ণ একটা গণ্ডির ভেতরে তাদের উচ্চশিক্ষাটা হয়, এবং একবার একটা রাস্তায় ঢুকে গেলে সেখান থেকে তাদের আর বেরিয়ে আসার বড় সুযোগ থাকে না। এ প্রসঙ্গে বলা যেতে পারে, ওই যে বোধহয় এখন 1.5-2 দশক হতে চললো, যে ইয়াশপাল কমিটির যে কিছু সুপারিশ ছিল, ইয়াশপাল কিন্তু একটা সুপারিশ করেছিলেন তার কমিটি, যে আমাদের আইআইটি গুলো সেগুলো আরো খুলে দিয়ে সেগুলো একটা মানে মাল্টিডিসিপ্লিনারি ইউনিভার্সিটি, পুরোদস্তুর বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক, সেখানে যাতে প্রযুক্তি শিক্ষার উপরে এতটা ঝোঁক না থাকে। আইআইটি গুলো অবশ্য মানে প্রবল ভাবে এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছিল, কোনোদিন হয়নি। এবং তাদের একটা যুক্তি আছে যে আমরা 1 টাকা ভালো করে করছি, সে জায়গায় আরো 5 টাকা যে আমাদের খারাপ করে করতে বললে এটা হবে না, ওটা হবে না। সত্যি কথা। কিছু 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 মানে অল্প অল্প হলেও প্রাসঙ্গিক কিছু শুরু হয়েছে। খড়গপুর আইআইটিতে যেমন ইকোনমিক্স পড়ানো হয়, একটা মেডিকেল স্কুল হয়েছে, গবেষণা কিছু কিছু হয়েছে, ম্যানেজমেন্ট কোথাও কোথাও পড়ানো হচ্ছে। হ্যাঁ, ম্যানেজমেন্ট যে পড়া, সেটা অবশ্যই দেখো, সেটা একটা জাগতিক কারণে। কারণ ইঞ্জিনিয়ারিং তথা ম্যানেজমেন্ট এটা হচ্ছে একেবারে মানে আমাদের মানে জাগতিক জীবন উন্নতির একেবারে সবচেয়ে সহজ সোপান যেটা, সেজন্য এটা সেই চাহিদা মেটাবার জন্য হচ্ছে। এটা ঠিক মানে একাডেমিক কারণে আরো ভালো লেখাপড়া শিখবে লোকে, সেটা হবে না। সেক্ষেত্রে কিন্তু আমি তো বলবো যে প্রযুক্তির সঙ্গে মৌলিক বিজ্ঞান মানে ফান্ডামেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি, এই দুটো আরো বেশি একসঙ্গে মিশিয়ে কোর্স হওয়া উচিত। সেটা তো আমরা সেভাবে দেখছি না, বরঞ্চ আমরা দেখছি যে এটা খুব একটা দুঃখের বিষয় আমাদের সমাজে, যেটা অন্যান্য দেশে হয় না, যে যারা টেকনোলজি পড়ছে তারা একেবারে গোড়ার থেকে টেকনোলজি পড়ছে, তাদের মৌলিক বিজ্ঞানের দখল তেমন করার তারা সুযোগ পাচ্ছে না, এবং টেকনোলজি পার্টটাকে সমাজ বেশি কদর করছে মৌলিক বিজ্ঞানে গবেষণার চেয়ে। এটা হচ্ছে সেই আগে গাড়ি পরে ঘোড়া ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। এটার একটা পরিবর্তন দরকার। এবং অন্যদিকে আমি নিজে একজন মানে আর্টস এর ছাত্র তথা শিক্ষক হিসেবে বলছি, আমাদের কিন্তু খুব সংকীর্ণ হয়েছে, কারণ আমরা মানে বিজ্ঞানের থেকে বড় আগে বিচ্ছিন্ন হয়ে পড়ি। আমার যেমন নিজের একটা মত যে কলেজ স্তরে যত ছেলে মেয়ে আর্টস পড়ছে তাদের প্রত্যেকের কিছুটা অঙ্ক পড়া দরকার। আমি এখন মানে আবার মানে একেবারে জীবনের শেষ প্রান্তে পৌঁছে আমার অবসর নেওয়ার পরে কিছু কিছু লেখাপড়া আমি এখন করতে চাই, যেটা আমি জানি আমি পুরোপুরি করতে পারছি না, আমি অঙ্ক জানি না বলে। কাজেই এটার অবকাশ অনেক বেশি আছে ঠিকই, তবে কোনো কিছু সবকিছু একটু বুঝে করতে হবে, ভেবে চিন্তে করতে হবে, কোনো একটা ফর্মুলা কষে করা যায় না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিয়ামক সংস্থা, এই উচ্চশিক্ষাকে নিয়ন্ত্রণ করবে কারা? এখানে তো আমাদের আগে ইউজিসি ছিল, টেকনিক্যাল এডুকেশনের জন্য এআইসিটি আছে, বা মেডিকেল এডুকেশনের জন্য অন্য সংস্থা আছে। এখন বলা হচ্ছে সমস্ত নিয়ামক সংস্থাগুলো এক হয়ে এক ছাতার তলায় নিয়ে আসা হবে। সেটা কি প্রভাব পড়তে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে, আপনি কিছু ভেবেছেন স্যার? দেখুন, এটা আচ্ছা, প্রথমে একটা কথা বলি, ওখানে কিন্তু বলা আছে বোধহয় যে ডাক্তারি এবং আইন এই দুটো আলাদা থাকবে, কিন্তু আর সবকিছু মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি হবে তার কোনো স্পষ্ট উল্লেখ নেই। মানে এআইসিটির কোনো উল্লেখ নেই এই 70 পাতায়।
ইউজিসির একটা জায়গায় ছোট্ট উল্লেখ আছে যার থেকে কিন্তু মনে হচ্ছে যে ইউজিসি প্রতিষ্ঠানটা থাকবে, এবং অন্যান্য অনেক গবেষণা সংস্থা যেমন কৃষির জন্য আইকার ইত্যাদি, বা বা ইতিহাসের জন্য ইনফ্যাক্ট ইন্ডিয়ান কাউন্সিল ফর হিস্টোরিক্যাল রিসার্চ, এই সবগুলো সংস্থার ঠিক যে স্ট্যাটাসটা একরকম তাও নয়, যাকে অনেক সংস্থা থাকবে, তার মাথার উপরে বসবে সেই হেকি, হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। মানে এটা সেই পার্কিনসন সাহেব এসে যে নীতি, যে কোনো একটা প্রতিষ্ঠান দেখছি ঠিক করে কাজ করছে না, আমরা সেটা কোনোদিন তুলে দিই না, সেটা থাকে, তার উপরে আরেক স্তরে আরেকটা নতুন প্রতিষ্ঠান করা হয়। এখানেও যা মনে হচ্ছে যে ওই পুরনো বর্তমান প্রতিষ্ঠানের প্রায় সবগুলি বজায় থাকবে, তার উপরে বসবে একটা এই নতুন প্রতিষ্ঠান হেকি, সেটারও কিন্তু 4টে শাখা থাকবে। একটা পাঠ্যক্রম ঠিক করবে, একটা প্রতিষ্ঠানগুলির মান দেখবে, একটা অর্থের দিকটা দেখবে, অর্থ মঞ্জুরি দিকটা দেখবে। কাজেই মানে কেন্দ্রীয় স্তরেই কার্যত একটা কিন্তু ত্রিস্তর ব্যবস্থা হয়ে যাবে হেকি, তার নিচে এই যে অ্যাসেসমেন্ট ফান্ডিং ইত্যাদির জন্য 4টে আলাদা আলাদা প্রতিষ্ঠান, তার নিচে এই বর্তমানে ইউজিসি ইত্যাদি যে প্রতিষ্ঠানগুলো আছে। উপরন্তু তাহলে রাজ্য স্তরে এলে তো আরো একটা কি আরো দুটো প্রায় স্তর এসে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেক রাজ্যেরও একটা করে হায়ার এডুকেশন কাউন্সিল আছে তথা রাজ্য সরকার। কাজে এই 5 প্রস্থ চাপ তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে পড়বে। এমনিতেই যেটা মানে এটা অত্যন্ত মর্মান্তিক কথা, আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো স্বাধীনতা নেই। যেটুকু ছিল কিছুদিন আগে পর্যন্ত খানিকটা ছিল, এখন প্রায় 100% সেটা দূর হয়েছে। এখন শিক্ষার কোনো সিদ্ধান্ত শিক্ষকরা এমনকি মানে শিক্ষক প্রতিষ্ঠানের ভেতরে যারা কর্তৃপক্ষ তারা নিতে পারেন না, সবই উপর থেকে চাপিয়ে দেওয়া হয়। এর ফল তো ভালো হচ্ছে না। এবং আমরা বলি যে আমরা সব বিশ্বমানের প্রতিষ্ঠান চাই, যেসব বিশ্বমানের প্রতিষ্ঠানের কথা আমরা বলি সেখানে মানে এর সিকি ভাগ নিয়ন্ত্রণ উপর থেকে চাপিয়ে দিলে সেখানকার শিক্ষকরা বিদ্রোহ করতে। কাজেই এই যে বলা হচ্ছে নতুন এই শিক্ষানীতিতে যে নিয়ন্ত্রণটা হবে লাইট বাট টাইট, এখন এই সোনার পাথর বাটি এটা কি হবে এটা আমার ঠিক মাথায় ঢুকছে না, এবং আমার সাথে দেখা যাবে যে সোনাটাই বড় কম, পাথরটাই বড় ভারী হয়ে যাচ্ছে আর কি, বলতে পারো। তো একটা জিনিস একটু আসতে চাইছে এই প্রসঙ্গে, আপনি যেটা বললেন শিক্ষানীতি তো যেটা হয়েছে সেটা তো একটা আগেও যেটা বললাম স্টেটমেন্ট, সরকারের অবজেক্টিভ, সরকার কি করতে চায় তার একটা বিবরণী। কার্যক্ষেত্রে কি করা হবে, কতদূর করা হবে সেটা অনেক দূরবর্তী বিষয়। সরকার নিজেই বলছে যে যে সমস্ত কথা বলা হচ্ছে যে 2040 সাল হয়ে যাবে এটাকে পুরোপুরি কার্যায়িত। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের কথা আপনি বললেন স্যার, এখান থেকে একটা জিনিস আসে, এর পিছনে তো একটা রাষ্ট্র তথা সরকারের একটা রাজনৈতিক দর্শন কাজ করতে দেবো কি দেবো না, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা দেবো কি দেবো না, তার মধ্যে তার প্রতিফলিত হয় সরকারের তথা শাসক দলের যেটা রাজনৈতিক দর্শন, শিক্ষা সম্পর্কে মূল ভাবনা। সেখানে একটা জিনিস আমরা দেখছি যে ভলান্টারি শিক্ষক, স্বেচ্ছাসেবামূলক হিসেবে, স্বেচ্ছাসেবা হিসেবে চাকরি করার জন্য সেই উদ্দেশ্য নিয়ে যারা শিক্ষা দিতে আসছে, সেই ধরনের শিক্ষককে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। এটা তো যদি আমরা শাসকের দর্শনের সঙ্গে মিলিয়ে দেখি এটাকে একটু সন্দেহজনক লাগে আমার নিজের অন্তত। আপনার কি মনে হয় স্যার? হ্যাঁ, এটা তোমারই প্রশ্নের ভিতরে আসলে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে সাধারণভাবে মানে একেবারে যদি আমি রাজনৈতিক দর্শনের ব্যাপারটা বাদও দিই, সাধারণভাবে একদিকে যেখানে খুব জোর দিয়ে বলা হচ্ছে যে আমাদের যথেষ্ট অর্থ ব্যয় করে আমাদের ভালো পরিকাঠামো দরকার, যথেষ্ট সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক দরকার ইত্যাদি ইত্যাদি, অথচ তার মাঝখানে ছোট্ট করে বলা আছে, সেটা প্রায় দৃষ্টি এড়িয়ে যায়, যে এই তুমি যে কথা বললে যে স্বেচ্ছাসেবক হিসেবেও কিছু শিক্ষক আসতে পারবেন, এবং আরো মারাত্মক কথা, ছাত্ররা পরস্পরকে পড়াবে, পিয়ার টিচিং, এটা নাকি খুবই আনন্দদায়ক, খুবই ফলপ্রসূ ইত্যাদি ইত্যাদি, ক্ষেত্র বিশেষে হতে পারে, কিন্তু শিক্ষা নীতির ভেতরে এটা তো থাকা, এটা তো আমার মনে হয় আমাদের প্রমাণ করা উচিত। আর আরেকটা কথা বলা হচ্ছে এই প্রসঙ্গে বলি, যে এটা খুব ছোট করে বলা আছে যে কোনো যেহেতু প্রত্যন্ত অঞ্চলে কোনো স্কুল যেখানে খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে আছে, তাদের জন্য একটা পুরোদস্ত স্কুল চালালে প্রচুর মানে নট ভায়াবল কোন বিচারে, অবশ্যই অর্থের বিচারে,
এখানে মানে ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা দেখা হচ্ছে। সেখানে আমরা মানের সঙ্গে অনেকটা আপোষ করব, এটা কিন্তু বলা হচ্ছে, মানে এই ভাষায় বলা হচ্ছে না, কিন্তু ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে যে সেখানে আমরা যে নিয়মগুলো শিথিল করব, সেখানে আমরা কি দিচ্ছি তার চেয়ে বেশি কি পাচ্ছি সেটা, ইনপুটের দিকে অত দৃষ্টি দেব না, আউটপুটটা শুধু ঠিক রাখার চেষ্টা করব। এমনকি একটা মারাত্মক কথা বলা আছে একটি কি দুটি বাক্যে, যে যে ছেলে মেয়েরা সশরীরে স্কুলে যেতে পারছে না তাদের জন্য একটা বিকল্প শিক্ষা ব্যবস্থারও আমরা চিন্তা করব, সেটা থাকবে। এখন কোন ছেলে মেয়ে সশরীরে স্কুলে যেতে পারবে না, এটা কি এত ঘটা করে যে শিক্ষা ব্যবস্থা আমরা চালু করছি তার একটা একটা স্বীকৃত, এটা একটা ফল থাকতে পারে? এই কথাগুলো অল্প অল্প করে বলা আছে, বেশি করে বলা নেই। কিন্তু আমি কথা বলতে বলতে দেখছি কোন ধারায় এটা আছে সেটা আমি বলে দিতে পারবো হয়তো, যে এগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক। যে এই জল মেশাবার ব্যবস্থা কিন্তু সেখানেই হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে 3.5 এবং 3.6 এই দুটি ধারা, কেউ কৌতূহল হলে দিতে পারে, তো ডাউনলোড করা যায় এই পুরো শিক্ষানীতিটা। অন্য কথাটা তুমি যেটা বললে যে এই মানে রাজনীতি তথা রাজনৈতিক দর্শনের কথা, এখন একটা জিনিস অনেকেই বলছেন, সে এটা নিয়ে সেজন্য আমি আমার বড় করে বলার দরকার নেই, যে এই শিক্ষানীতিতে ভারতের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এবং যে আমাদের যেগুলি কিছু প্রচলিত আমাদের যে সামাজিক মূল্যবোধ, এগুলোর উপরে খুব জোর দেওয়া হচ্ছে। সে খুবই ভালো কথা, নিশ্চয়ই 100 বার। তার পাশাপাশি কিন্তু একদিকে বিজ্ঞান মনস্কতা এবং আরেকদিকে একটা মানে বিশ্বায়িত একটা আন্তর্জাতিক দৃষ্টি, আমি মানে বাণিজ্যিক অর্থে বিশ্বায়নের কথা বলছি না, কিন্তু একটা মানে আজকের দিনে সারা দুনিয়া সম্বন্ধে যে আমাদের একটা চেতনা থাকতে হয়, এই কথাগুলো কিন্তু খুব কম বলা হচ্ছে। এবং বিশেষত বিজ্ঞান শিক্ষা সম্বন্ধে যে কত কম বলা হচ্ছে এটা আপনারা না পড়লে বিশ্বাস হয়। গণিত সম্বন্ধে তাও কিছু বলা হচ্ছে, একটা ম্যাথামেটিক্যাল আউটলুক দরকার। কম্পিউটার শিক্ষা সম্বন্ধে কিছু কিছু বলা হচ্ছে, তার দু একটা তো আশ্চর্য কথা, যেমন তাদের মানে মিডল স্কুল থেকে তাদের কৃত্রিম বুদ্ধি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানো হবে। এখন আমি এ ব্যাপারে মূর্খ কি আর বলবো, তো আমার তো ধারণা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের একটা খুব একটা অ্যাডভান্সড দিক। সেটা এখন কি করে ক্লাস 6, 7, 8 এর ছেলে মেয়েদের শেখানো যাবে আমি জানি না, কিন্তু তাছাড়া সাধারণভাবে বিজ্ঞান সম্বন্ধে কিন্তু অত্যন্ত কম আলোচনা আছে। আর একটা কথা আছে, সেটা দিকে কেউ দৃষ্টি আকর্ষণ করেনি। সত্যি বলতে কি আমারও দৃষ্টি আগে এটা মনে হয়নি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে একটা খুব ভালো কথা বারবার বলা হচ্ছে, যে ব্যবসায়িক কারণে বেসরকারি বালিকদের স্কুল শিক্ষায় ঢুকতে দেওয়া হবে না। যারা এই নীতি সমালোচনা করছেন যে সেই শিক্ষা সব বাণিজ্যিকরণ হবে বলে, এই শিক্ষায় কিন্তু খাতা কলমে যা বলা হচ্ছে সেটা কিন্তু উল্টো কথা, যে বাণিজ্যিকরণ হতে দেওয়া হবে না, সরকারি মূল দায়িত্ব নেবে, এবং তার সঙ্গে বেসরকারি কোন কোন প্রতিষ্ঠান কাজ করবে, যেগুলি ফিল্যান্থ্রপিক, জনকল্যাণমূলক, তারা মুনাফার দিকে নজর দেবে না, তারা জনকল্যাণের স্বার্থেই তারা শিক্ষাদান করবে। কিন্তু এখন এক্ষেত্রে একটা কথা আমাদের তো মনে হতেই পারে, আমাদের দেশে সবচেয়ে বড় জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, যারা শিক্ষার মধ্যেও প্রচুর তাদের অবদান আছে, বহু শিক্ষা প্রতিষ্ঠান তারা সারা দেশ জুড়ে চালায়, সেটা তো অবশ্যই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কাজেই এত স্পষ্ট করে কিছু বলার দরকার নেই। এটা সত্যি যে মানে প্রকট গৈরিকীকরণের চিহ্ন এই শিক্ষানীতিতে খুব কম রয়েছে, কিন্তু এই ফিলান্থ্রপিক অর্গানাইজেশনের হাত ধরে যদি এমন কোন খুব প্রবল শক্তিমান প্রতিষ্ঠান ঢুকে আসে, যাদের রকম একটা রাজনৈতিক তথা ধর্মীয় তথা আধ্যাত্মিক একটা আদর্শ আছে, তাহলে কিন্তু আমাদের পুরো শিক্ষার যে ভূগোলটা কিন্তু একেবারে ঘোরতর ভাবে পাল্টে যেতে পারে। সেটা আমরা চাইতে পারি, না চাইতে পারি। এখানে যে প্রসঙ্গটা এলো আর কি, যে সেখান থেকে আমি আরেকটা স্টেপ এগোতে চাইছি, সেটা হচ্ছে
এটাও অনেকেই লক্ষ্য করেছেন, উল্লেখ করেছেন, চর্চাও হচ্ছে, রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে সম্পর্কের ভারসাম্যটা কোথায়। এই শিক্ষানীতিতে ফান্ডামেন্টাল ডিউটিস, নাগরিকের কর্তব্য কি রাষ্ট্রের প্রতি, তার খুব উল্লেখ আছে, খুব জোর দিয়ে সেটা বলা হয়েছে। কিন্তু রাষ্ট্রেরও যে পাল্টা কর্তব্য আছে, যা প্রতিফলিত হয় নাগরিকের অধিকারের মধ্যে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে প্রত্যেক নাগরিকের, তার কোনো উল্লেখ নেই। এই শিক্ষানীতিকে মনে হয় যে এই ভারসাম্যটা, নাগরিক এবং রাষ্ট্রের যে ভারসাম্য, আমি তো রাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ, রাষ্ট্র আমাকে কিছু অধিকার দিয়েছে, তার বিনিময়ে আমি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করি, তাই তো? সে জায়গাটা এই ভারসাম্যটা কি সে রাষ্ট্রের দিকে সরে যাচ্ছে এই শিক্ষানীতিতে? রাষ্ট্রের প্রাধান্য দেখতে পাবো আমরা? মানে বলা যেতে পারে যে এই ছোট শিক্ষা নীতির ভেতরে হয়তো সব কথা বলা যায় না। এখানে যা স্পষ্টভাবে বলা আছে সেটা ঠিক তুমি যা বলছো হুবহু তাই, যে সেখানে নাগরিক মানে সুনাগরিক হতে গেলে কি কি কর্তব্য পালন করতে হবে সেটাই বেশি বলা আছে। সুরাষ্ট্রের কর্তব্য কি? হ্যাঁ, এবং সেখানে ভালো রাষ্ট্রের তো কিছু কর্তব্য থাকা উচিত। আমি গুনেছি সুনাগরিকের যে কতগুলি বিষয়ে অবহিত হওয়ার কথা তাদের শিক্ষা দেওয়া হবে, আমি গুনেছি এরকম 29টা বিষয় আছে ওখানে, পরপর একটা বিশাল বাক্যের ভেতর এক জায়গায় এরকম 29টি গুণের একটা তালিকা আছে যেটা সুনাগরিকের থাকা দরকার। কিন্তু রাষ্ট্রের কি দায়িত্ব আছে বা কি অধিকার আছে নাগরিকের সে সম্বন্ধে এখানে বলা হচ্ছে না। এখন আশা করা যাক যে যখন সত্যি পাঠ্যপুস্তক লেখা হবে, শিক্ষা দান করা হবে, তখন সে সম্বন্ধে বলা হবে। তবে একটা অশনি সংকেত হয়তো আমরা দেখতে পাই, যেটা নিয়ে কিছু মন্তব্য হয়েছে, প্রতিবাদ হয়েছে। এবছর এই কোভিড এর জন্য যে বিশেষত কেন্দ্রীয় বিদ্যালয়ের পাঠ্যক্রমটা কিছুটা সংক্ষেপ করে দেওয়া হয়েছে, এবং কোন জিনিসগুলো বাদ গেছে কিন্তু ঠিক এই ব্যাপারগুলো যেগুলো নাগরিকের অধিকার সম্বন্ধে বা কিছু কিছু মানে যেগুলো আমরা কিছুটা একটু আধুনিক কালেরই যে কতগুলি মূল্যবোধ বলে মনে করি, যেমন লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বা লিঙ্গের দিক দিয়ে সাম্য, বা বিভিন্ন শ্রেণী বা জাতির মধ্য দিয়ে সাম্য, এবং পরিবেশ রক্ষা, প্রান্তিক মানুষের অধিকার, এই জিনিসগুলো যেগুলো বাদ গেছে। এখন নিশ্চয়ই আরো কিছু বাদ যাওয়া যেতে পারতো, সেগুলো রেখে এগুলো কেন বাদ গেল? এখন এটা কি অশনির সংকেত? আগের থেকে না আমাদের হয়তো বেশি মানে আর কি কুডাক না ডাকাই ভালো, তবে একটু সতর্ক থাকা উচিত নিশ্চয়ই। একটু শেষের দিকে স্যার আমরা একটু শিক্ষা ভাষার প্রসঙ্গে আসি। আপনি তো ভাষারই শিক্ষক, ভাষা নিয়ে চর্চা করেছেন সারা জীবন। মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে, অথবা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক স্থানীয় ভাষা, হোয়াট এভার দ্যাট মিনস। এই শিক্ষার মাধ্যম হিসেবে এই ভাষার যে চয়েস, সেটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, মাধ্যম হিসাবে যদি বলতে হয়, এখন প্রথম একটা কথা কিন্তু কি, যে ওখানে বোধহয় কোথায় লেখা আছে ওয়্যার পসিবল, এবং সেটা দরকার। কারণ কিছু কিছু তো বিশেষ ক্ষেত্র আছে, যেমন ছেলে মেয়েদের হয়তো বাবা মা তারা চাকরির সুবাদে, সরকারি হোক বেসরকারি হোক, তাদের নানা প্রদেশে ঘুরতে হয়, কাজে সেখানে তো কোনো একটি বিশেষ ভাষা আছে ছেলেমেয়েরা শিক্ষা নিতে পারে না, এবং সেজন্যই কেন্দ্রীয় বিদ্যালয়ের যে পুরো যে কাঠামোটা, সেটা তো তাদের মূলত এই ছেলে মেয়েদের কথা ভেবেই তো গঠিত। সে একটা উপায় একটা রাখা অবশ্যই সেটা দরকার। বা হয়তো একটা কোনো বিশেষ জায়গায় একটি ভাষাভাষী মাত্র 2-4 জন ছেলে মেয়ে আছে, তাদের জন্য একটা আলাদা স্কুল খোলা যায় না? কাজে তাদেরও অগত্যা মানে কার্যত যেটা হবে, হয় ইংরেজি নয় হিন্দিতে পড়তে হবে, তার একটা ব্যবস্থা আছে তো বটেই, প্রবলভাবে আছে, এবং এটা আমার মনে হয় রাখার কথা হচ্ছে। এটা তুলে দেওয়া হচ্ছে না, তুলে দেওয়া উচিত নয়, সম্ভব নয়। সাধারণভাবে তো আমাদের অধিকাংশ ছেলে মেয়ে তো মাতৃভাষায় লেখাপড়া শেখে, এটা নতুন কি? এটা তো মানে যে কোনো রাজ্যেই, মানে সেই রাজ্যের যেটা আঞ্চলিক ভাষা, বাংলায় বাংলা, মহারাষ্ট্রে মারাঠি, তামিলনাড়ুতে তেলুগু, তামিল ইত্যাদি, এবার এতে তারা শেখে, এতে তো নতুন কিছু নেই। যেটা ওই আঞ্চলিক ভাষার মধ্যে হয়তো একটা মানে ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে, থাকলে সেটা শুভ ইঙ্গিত নয়, যে হিন্দি ভাষী অঞ্চলে যে অন্যান্য ভাষাভাষী যে ছেলেমেয়েরা থাকে, তাদের ক্ষেত্রে বলা হবে তোমরা আঞ্চলিক ভাষা অর্থাৎ হিন্দিতে পড়ো। এই একটা প্রবণতা খুবই থাকতে পারে। আর তা না হলে আরেকটা যেটা বলা হচ্ছে, সেদিন দেখলাম টিভিতে, এই
যে কমিটি এই রিপোর্টটা তৈরি করেছিলেন তারই একজন সদস্য বলছিলেন যে ধরা যাক বিষয়টা বড় শহরে, সেখানে তো নানা ভাষাভাষী সব গোষ্ঠী থাকে, তার ছেলেমেয়েরা থাকে। এখন আমাদের কলকাতা শহরে এখানে তামিল ভাষী, উড়িয়া ভাষী, উর্দু ভাষী, প্রচুর হিন্দি ভাষী তো বটেই, তো কত ছেলে মেয়ে আছে। কাজেই তাদের জন্য আলাদা করে ওই ভাষাতে শিক্ষাদান করার জন্য স্কুল নিশ্চয়ই স্থাপন করা যেতে পারে। কিছু কিছু আছে, সত্যি আছে। আমাদের এখানে তো তামিল স্কুল, পাঞ্জাবি স্কুল, উর্দু স্কুল, উড়িয়া স্কুল সব তো কলকাতা শহরেই আছে, বাংলা স্কুল অন্যান্য আছে। কাজেই এটা নিয়ে মানে আমরা যদি মানে কোন পক্ষ, সেটা কর্তৃপক্ষই হন আর নইলে বিপক্ষীয় রাজনৈতিক দল হন, তারা যদি মানে খুঁচিয়ে একটা বিবাদ করার চেষ্টা না করেন, বরঞ্চ তারা একটা মিলেমিশে একটা কোনো বন্দোবস্তের তার রাজি হন সকলে মিলে, তাহলে এটা নিয়ে খুব একটা বিবাদ বাঁধার আশঙ্কা নেই। দুঃখের বিষয়, এত সবই তো এখন রাজনীতির বিষয় হয়ে পড়েছে। এই যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তো একটু আগেই দেখলাম তিনি বলেছেন কিছুতেই আমরা এই ত্রিভাষার এই ফর্মুলা তামিলনাড়ুতে চালু করতে দেব না, এখানে ছেলেমেয়েরা শুধু দুটো ভাষা পড়বে। এখন এই তো মানে শিক্ষানীতি চালু হওয়ার 3 দিনের মধ্যেই এই একটা বেসুর আমরা শুনছি। এটা আর কি শুনবো না জানি না। এটা তো সব কি ভাষার মানে শিক্ষার মাধ্যম কি হবে, এটা তো আমাদের দেশে একটা খুব অন্তত নাগরিক মানে জীবনে শহরাঞ্চলে একটা বড় ইস্যু। এই আমাদের একজন দর্শক এই ফোনে জিজ্ঞেস করছে, উনি বাঙালি, মহারাষ্ট্রে থাকেন। উনি ওনার প্রশ্ন হচ্ছে তাহলে আমার ছেলে, আমার সন্তান কোন ভাষায় শিক্ষা নেবে, এটা ওনার প্রশ্ন। এরকম এখন মানে ভারতীয় মহারাষ্ট্রে কোথায় থাকে আমি জানি না। এখন হতে পারে যে তিনি যদি মুম্বাই বা পুনের মতো একটা বড় শহরে থাকেন, সেখানে হয়তো সেখানে তো প্রচুর বাঙালি আছে, এবং হতেই পারে, আমি জানি না, যে সেখানে হয়তো বাংলা মাধ্যম স্কুল সত্যি আছে। দিল্লিতে আছে আমি জানি, দিল্লিতে বাংলা মাধ্যম স্কুল আছে, মুম্বাইয়ে আছে কিনা আমি জানি না, কিন্তু হয়তো থাকতে পারে। না থাকলে স্থাপন করার একটা চেষ্টা করা যেতে পারে। কিন্তু তিনি কি চাইবেন সত্যি যে যে ছেলে মুম্বাইয়ে বড় হচ্ছে তাকে বাংলা মাধ্যম স্কুলে দিতে, নাকি চাইবেন তাকে সম্ভবত ইংরেজি মাধ্যমেই দিতে? আমি ধরে নিচ্ছি তার ছেলেমেয়েরা হয়তো ইংরেজি মাধ্যমেই বর্তমানে পড়ছে, হিন্দি মাধ্যমে পড়লেও পড়তে পারে, মারাঠি মাধ্যমে খুব সম্ভবত পড়ছে না। কাজেই এইসব এই যে মানে সেই অর্থে প্রবাসী মানে বিদেশে থাকছে না, কিন্তু আমাদের এই এক প্রদেশের লোক আরেক প্রদেশে থাকলে তাদের কথা ভেবেই তো আমাদের এই যে ইংরেজি তথা হিন্দি মাধ্যমের যে একটা শিক্ষা ব্যবস্থা, সর্বভারতীয় শিক্ষা ব্যবস্থা যে চালু আছে, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, তারপরে ইংরেজি মাধ্যমের যে আইসিএসসি আইএসসি বোর্ডের সঙ্গে এফিলিয়েটেড যে সংগঠন, সেগুলো তো এদের কথা ভেবেই এটা আমাদের রাখতেই হবে। তবে আর একটা কথা আমি বলছি, যে এর থেকে যেন আমরা মনে না করি যে ইংরেজি ভাষাটা শেখা মাধ্যম হিসাবে নয়, এমনি ভাষা হিসাবে বলা যাক বাহন হিসাবে, জ্ঞানের বাহন হিসাবে এটার চর্চা যেন আমরা ক্ষুণ্ণ না করি। যেটা বিশেষ কিন্তু বিপদ কেন, বিপদটা মানে অনেকটা বাস্তবায়িত হয়েছে হিন্দি ভাষী অঞ্চলে। সেখানে কিন্তু যেহেতু দেশের ভেতরে অনেক কিছু এখন হিন্দিতে করা যায়, সেখানে মানে অধিকাংশ বিদ্যালয় এবং এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ের স্তরেও ইংরেজির চর্চা নেহাত কমে গেছে। তার ফলে পরবর্তীকালে উচ্চতর শিক্ষা গবেষণার কথাই ভাবি, অন্য নানা রকম কাজকর্মের কথাই ভাবি, আমাদের কিন্তু মানে ব্যক্তিগতভাবে সেই ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হবে এবং দেশ হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা যে দেশ হিসাবে আমরা একটা খুবই দুর্ভাগ্যজনক কারণে ব্রিটিশ শাসনে ছিলাম বলিও, যাকে তার একটা মানে শাপে বর হয়েছে যে আমরা আমাদের দেশে ইংরেজির এত একটা চর্চা আছে, সেটা কিন্তু আমাদের মানে সারা দুনিয়ার চোখে এটা আমাদের একটা খুব বড় একটা সম্পদ। এবং সেইটা নেই বলে, যেমন চীনের একটা অসুবিধা, তাদের এখন কষ্ট করে ইংরেজি শিখতে হচ্ছে আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য। আমরা যেন এই যে আমাদের সম্পদটা, এটা আমরা নষ্ট না করি। তবে আবার বলছি, এক্ষেত্রে আমি বলছি ভাষাটা শেখার কথা বিদ্যার বাহন হিসেবে, মাধ্যম হিসেবে কিন্তু বলছি না। এবং বিশেষত আমাদের এই খুব বড় বড় মেট্রোপলিটন শহরে যে একটা এখন এক শ্রেণীর শিশু, তরুণ, এমনকি বয়স্ক এখন গজিয়ে উঠেছে, যারা মাতৃভাষা ভুলে গেছে।
কোন কোন ক্ষেত্রে আমি বাড়িয়ে বলছি না, আমি দেখেছি তাদের জিজ্ঞাসা করেছি তোমার মাতৃভাষা কি, তারা বলতে পারে, মানে ভাষাটা বলতে পারে না তা নয়, মাতৃভাষা নাম করতে পারে না, যে তাদের মাতৃভাষা তামিল না তেলেগু না মালায়ালাম, মানে দক্ষিণ ভারতীয় একটু গেল, বা উত্তর ভারতীয়, যে হিন্দি না বাংলা না মারাঠি, তারা বলতে পারে না। এইরকম একটা সাংঘাতিক প্রবণতা, এটা যদি এই নতুন শিক্ষা ব্যবস্থায় যে আমাদের ভারতীয় ঐতিহ্যের উপর একটু গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, এতে যদি এই প্রবণতা রোখা যায়, তাহলে আমরা যখন ভারত বিদ্যা চর্চা করছি ইংরেজি ভাষার মাধ্যমে একদম, এটা কিন্তু বিপুল হারে হচ্ছে, সেটা তো ভালো কথা নয়। এটা এটা দর্শকদের জন্য আমি আরেকবার একটু পরিষ্কার করে বলতে চাই, যেটা প্রফেসর সুকান্ত চৌধুরী বললেন, যে মাধ্যম হিসেবে কোন ভাষাকে ব্যবহার করছি তার সঙ্গে কিন্তু অন্য ভাষা শেখার সম্পর্ক নেই। বাংলা মাধ্যমে ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান পড়ছি, একই সঙ্গে ইংরেজি ভাষাটা মন দিয়ে শিখছি, এটা কিন্তু সম্ভব। ইংলিশ মিডিয়ামে পড়ার তার জন্য দরকার নেই, ইংলিশ শেখার জন্য ইংলিশ মিডিয়ামে পড়ার দরকার নেই। এটা বারবারই আমাদের শিক্ষাবিদরা বলেন, কিন্তু আমাদের জনপরিসরে আলোচনায় প্রায় ব্যাপারটা গুলিয়ে যায়। ইংরেজি শেখা মানে ইংলিশ মিডিয়ামেই পড়তে হবে, এটা আমরা অনেকেই মনে করি, এবং তার ফলে নানা রকম সমস্যার তৈরি হয়। ভাষার মাধ্যম হিসেবে কথা বলি, ভাষা শিক্ষা, শেষ প্রশ্ন যেটা, ভাষা শিক্ষা শুধু মাধ্যম হিসেবে নয়, মানে উচ্চস্তর স্তরে ভাষার শিক্ষা আর কি। ভাষা তো যেটা বললেন, ভাষা একদিকে যেমন জ্ঞানের বাহন, একদিকে তো ভাষা তো নিজেই ভাব প্রকাশ করে। যখন আমি কবিতা লিখছি, আমি লিখছি না, মানে যারা লিখছেন তারা তো তখন ভাষাই সৃষ্টি করছে। সেই উচ্চস্তরের ভাষার চর্চা, সেটা সম্পর্কে আপনি কিছু বলবেন, যেহেতু আপনি ভাষার সাহিত্যিক অধ্যাপক, তাই জিজ্ঞেস করছি। এখন যদি সাহিত্য রচনার কথা বলা হয়, সেই জিনিসটা কি ক্লাসরুমে শেখানো যায়? এবং এটা, আমি তো সাহিত্যের অধ্যাপক, আমরা তো সেই জীবনানন্দের সেই যে সাংঘাতিক কথাটা, সেই মৃত কবিদের কৃমি ঘাটা, সেই আমরা তো তাই করি, তাই না? আমরা তো, এবং আমাদের দর্শকদের ভিতরে যদি এমন কেউ থাকে তরুণ, যে ভাবছে যে আমি তো কবিতা লিখতে চাই, উপন্যাস লিখতে চাই, বা কবিতা হয়তো লিখি ইতিমধ্যে, যে আমি যদি এখন কলেজে সাহিত্য পড়ি আমি আরো ভালো কবিতা লিখতে পারবো, আমি সেটা আদৌ হবে না, হয়তো তোমার বরঞ্চ কবিতার উৎস তোমার শুকিয়ে যাবে। কাজেই সাহিত্য রচনা ওটা একটা অন্য জিনিস, ওটা একটা মানে অন্যভাবে তা লোকের হৃদয় বলবো না, মগজের থেকেই বেরোয়। সেটা মানে ক্লাসে অবশ্য আছে ঠিকই, মানে বিদেশে তো খুব বিশেষ করে আছে, আমাদের দেশেও এখন সেটা পঠন পাঠন শুরু হয়েছে, আমার বিশ্ববিদ্যালয়ে আছে, যে সৃজনীমূলক সাহিত্য, ক্রিয়েটিভ রাইটিং, এটা পড়ানো হয়। কিন্তু ক্রিয়েটিভ রাইটিং, কিছু সাহিত্যিক আছেন, উঁচু দরের সাহিত্যিক, তারা বলেন যে আমরা একসময় একটা ক্রিয়েটিভ রাইটিং এর কোর্স করেছিলাম, তাতে আমাদের উপকার হয়েছে। কিন্তু সত্যি বলতে কি, এটা হয়তো তুমিও বলতে পারবে তোমার নিজের পেশা, যেতে ক্রিয়েটিভ রাইটিং এর ফলে যারা উপকৃত হন বেশি, তারা সাহিত্যিক নন, তারা হচ্ছে সাংবাদিক বা পুরোদস্তুর পেশাদার সাংবাদিক না হলেও যারা এমনি নানা রকম লেখেন আর কি, নানা রকম লেখা লিখে তারা পত্রিকায় ছাপান, প্রায় সেগুলো মানে গল্প বা উপন্যাস বা কবিতা, নাটক হয় না, অন্য মানে নন ফিকশনাল রাইটিংস হয়, তাতে লাভ হতে পারে। কিন্তু সাহিত্য রচনা সেটা একটা, ওটা অন্য জিনিস। আমি শুধু সাহিত্য রচনার কথা বলছি না, আমি মানে উচ্চতর স্তরে ভাষা শিক্ষা বা ভাষা চর্চার কথা বলছি। ও স্যার, একটা শেষ প্রশ্ন আর কি, একটা খুব মজার জিনিস আর কি, ড্রাফট পলিসিতে যে সমস্ত বিদেশি ভাষা শিক্ষার কথা ছিল তার মধ্যে চাইনিজ ছিল। এখন এই লাদাখ উত্তর পরিস্থিতিতে চাইনিজটা তালিকা থেকে বাদ চলে গেছে। এটা তো একটু গোলমেলে ব্যাপার হলো, মানে চাইনিজ খাবার ছেড়ে দিতে হবে নাকি তাহলে? না, এখন ব্যাপার কি, যে চাইনিজ খাবার ছেড়ে দেওয়ার কথাও লোকে বলেছেন। যদি আমরা ভাবে কলকাতায় বসে যে চাইনিজ খাবার খাচ্ছি, তার সব তার মাল মশলা তো নিশ্চয়ই সব এখানকারই, এবং যিনি রাঁধছেন তিনি মানে কি বলবো, তার যদি মানে পূর্বপুরুষরা যদি চৈনিক হয়ে থাকেন, তিনি সম্ভবত ভারতীয় নাগরিক। কাজে এটা আমাদের এজন্য আমাদের মানে দেশাত্মবোধ প্রকাশ করার জন্য চাইনিজ খাবার ত্যাগ করার তো প্রশ্ন উঠছে না। এবং চীনা ভাষা তথা চীনা সংস্কৃতি, চীনা সাহিত্য, চীনা ইতিহাস, চীনা সভ্যতা সংস্কৃতি, এটা তো আমি বলবো যে যদি এটা হয় দুর্ভাগ্যজনক ভাবে যে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়, তার জন্য আমাদের সব চর্চা বন্ধ করা দূরের কথা, আমাদের আরো বেশি করে পড়া উচিত। কারণ আমাদেরই তো বুঝতে হবে, মানে যদি শত্রুপক্ষ হয়ে থাকেন চীন, আশা করি মানে আমরা সকলেই আশা করবো যে শান্তি মৈত্রী ফিরে আসবে, কিন্তু আমাদের কিন্তু শত্রুদেরও ভালো করে বোঝা উচিত
তাদের সম্বন্ধে আমরা কিছু জানি না, এটা হলে এটা শত্রু না হলে প্রতিপক্ষ বলি, তাদের তাদের সম্বন্ধে আমাদের জানা দরকার, এবং বিশেষত তাদের কি কি শক্তি, তাদের কি কি গুণ, সেগুলো তাদের শুধু গালাগাল করলে চলবে না। তাদের কি কি গুণ আছে হয়তো যেগুলো আমাদের নেই, সেগুলো আমাদের দেখতে হবে। কাজে এই পরিস্থিতিতে চীনা ভাষাটা আমার মনে হয় আমাদের নিজেদের দেশের স্বার্থেই বেশি করে আমাদের চর্চা করা দরকার। একজন দর্শক প্রশ্ন করছেন, এটাই আমাদের শেষ বিষয়, এটা তো একটা পলিসি ডকুমেন্ট মাত্র, এটা শিক্ষা একটা, আমরা জানি যে সংবিধানে যৌথ কনকারেন্ট লিস্টের ব্যাপার, যৌথ বিষয়, রাজ্য এবং কেন্দ্র উভয়ের বিবেচনার বিষয়। সুতরাং শেষ পর্যন্ত কোন রাজ্যে কি হবে, কতটা এই শিক্ষানীতি কার্যায়িত হবে, সেটা তো বোধহয় আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, আর একটু সময় দিতে হবে দেখার জন্য, তাই তো স্যার? হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ মানে এই মানে আমি যে প্রথম যে 500 পাতার যে খসড়া নীতিটা ছিল, বিশাল ব্যাপার, সেটা পড়ে আমি এক জায়গায় আমি লিখেছিলাম যে এই একই ড্রাফট ডকুমেন্টের ভিত্তিতে দুটো শিক্ষানীতি প্রণয়ন করা যায়, যেটা একটা আরেকটা সম্পূর্ণ বিপরীত, কিন্তু দুটোই দেখানো যায় যে এই ডকুমেন্টের থেকে আমি অনেক জিনিস বার করে এই শিক্ষানীতি আমি শেষ অব্দি আমি চালু করলাম। সে তো দেখতেই হবে, এবং মানে কয়েকটা মানে কিন্তু মানে একটু আমাদের সতর্ক হওয়ার কারণ দেখা যাচ্ছে। প্রথমবার যে একেবারে আলোচনার গোড়ায় তুমি যেটা বললে, যে এটা তো একটা এত বড় একটা নতুন শিক্ষানীতি, এত বড় একটা রূপান্তর, এটা প্রবর্তন করার পক্ষে সবচেয়ে খারাপ সময়। এখন সব দেশ টালমাটাল, এখন মানে সরকারের হাতে টাকা নেই, এবং টাকা ছাড়াও মানে যে বাইরে বেরিয়ে কাজকর্ম করা, মানে এখন তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমনিতে বন্ধ, যে মানে এটা একটা খুব খারাপ সময় আমার এত বড় একটা নীতি চালু করার জন্য। এটা হয়তো আরেকটু অপেক্ষা করলেই ভালো হতো, এবং নীতিটা রূপায়ণের পথে, একটা বাস্তবায়নের পথে আরেকটু ভেবে নেওয়া যেত। কিন্তু যেটা আমরা দেখছি যে গতকালের কাগজে পড়েছি, অর্থাৎ এটা পরশু দিনই আমাদের কেন্দ্রীয় শিক্ষা সচিব তিনি একটা সাংবাদিক বৈঠক করে বলেছেন যে আমরা এখনই এটা চালু করতে শুরু করছি এই শিক্ষাবর্ষ থেকে, এবং সেটা তারা করছেন যে যে কাজের জন্য টাকা খরচ করতে হবে না সেগুলো দিয়ে। এখন এ দুটো প্রথমত কি করে আলাদা করা যায় আমি জানি না, যে শুধু খাতা কলমে কাজগুলো পরিবর্তন হবে। এবং 2 নম্বর, বিশেষ করে তিনি যেটা বলেছেন সেটা কিন্তু মানে শিক্ষার দিক দিয়ে, একাডেমিক দিক দিয়ে এটা মারাত্মক, যে আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে তারা আদেশ জারি করবেন, কাজের ব্যাপারে তাই হয়ে দাঁড়ায় যে এই যে 4 বছরের ব্যাচেলার্স শিক্ষাক্রমটা, এটা এবছর থেকেই চালু হবে। এখন এটা এরকম দুম করে কি করে হবে, মানে বোধহয় সেই কোর্সের জন্য এখন মানে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এখন আমরা 1 বছর বাড়িয়ে দিলাম, এবং তার জন্য কি তার পাঠ্যক্রম তৈরি হয়েছে? এখন এরা বোধ হয় ভাবছেন যে এই তো 3 বছর তো আমাদের হাতে আছে, এই 3 বছর তো চলুক, এর ভেতরে আমরা 4 বছরের পাঠ্যক্রমটা তৈরি করে দেবো। এখন এটা তো একটা মানে আটকে ওঠার মতো ব্যাপার। কাজে এই সব দেখে কিন্তু ভয় হচ্ছে যে আমরা যেটুকু পারি এখন একটা চালু করে দেব, হয়তো যাতে 15ই অগস্ট আমরা কিছু ঘোষণা করতে পারবো, বা সামনে আগামী 1 বছরের ভেতরে বিভিন্ন রাজ্যে যে নির্বাচনগুলো হচ্ছে সেখানে কিছু আমরা প্রচার করতে পারবো যে এই এই কাজ আমরা করছি বলে। এবং বিশেষত আমাদের এখন হাতে টাকা নেই, টাকা ছাড়া যেটুকু করা যায় সেটুকু করব, এটা তো খুব মারাত্মক কথা, তাই না? অবশ্যই। এই যে প্রশ্নটা স্যার আমরা শেষ করতে হচ্ছে আর কি, 68 সালে যে প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়েছিল সেটা সংসদে পাশ হয়েছিল, সংসদে সেটা গৃহীত হয়েছিল। এখন সংসদ বন্ধ, সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ, কলেজগুলো বন্ধ, শিক্ষানীতি নিয়ে তো এখানেই আলোচনা করার কথা, আপনাদের মতো শিক্ষাবিদদের তো নিজেদের মধ্যে চর্চা করার কথা। সেই জিনিসটাই যখন হচ্ছে না, তখন কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি ঘোষণা করে দেওয়া একটা দীর্ঘমেয়াদী নীতি যেটা, এবং এটা স্বাস্থ্য নিয়ে, সুস্থতা নিয়ে, স্বাস্থ্য বলবো না, সুস্থতা নিয়ে, বেঁচে থাকা নিয়ে, যখন সারা দেশ মানে লড়াই করছে একটা রোগের সঙ্গে, অদ্ভুত সময় শিক্ষানীতি গৃহীত হলো। অবশ্যই এখানে যে আলোচনা মানে আলোচনা আগে অবশ্য হয়েছে, এবং দুঃখের বিষয়ে বলতে হয় সে আলোচনায় কোনো কান দেওয়া হয়নি। একমাত্র যে সে হিন্দি শিক্ষার ব্যাপারে দক্ষিণ ভারত থেকে খুব প্রতিবাদ হয়েছিল বলে সেটা তুলে দেওয়া হয়েছে যে সব ছাত্রদের হিন্দি পড়তেই হবে, তবে সেটা হয়তো ঘুরপথে আবার হিন্দিটা ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। তাছাড়া আমরা তো অনেকে অনেক কিছু বলেছিলাম, সেটা যে খুব একটা গ্রহণ করা হয়েছে তা নয়। এবং সেই খসড়া শিক্ষানীতির ভূমিকায়
যিনি চেয়ারম্যান ছিলেন অধ্যাপক রঙ্গনাথন, তিনি আমাদের সকলেরই শ্রদ্ধেয় অত্যন্ত বিশিষ্ট একজন বিজ্ঞানী নিশ্চয়ই, কিন্তু সেখানে একটা কথা তিনি বলেছেন যে যতগুলি শিক্ষক সংগঠন আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছে আমরা প্রত্যেককে সময় দিয়েছি, কিন্তু মানে আমার সহকর্মী যিনি ভারতবর্ষের যতগুলি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন তাদের মানে একত্র করে যে মানে সুপার সংগঠন বলা যেতে পারে, আইফুকটো, অল ইন্ডিয়া ফেডারেশন অফ ইউনিভার্সিটি এন্ড কলেজ টিচার্স অর্গানাইজেশনস, তিনি আমাকে বলেছেন যে আমরা সময় চেয়েছিলাম, আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। হ্যাঁ এ তো ঠিক, এবং শুধু শিক্ষা নয়, কিন্তু আরো কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেন এটা খুব দুঃখের সঙ্গে বলতে হয়, এই সময়ে যখন আলোচনা সম্ভব নয়, প্রচার প্রতিবাদ সম্ভব নয়, এখন যেন কিছুটা চুপি চুপি মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার। যেমন আরেকটা খুব গুরুতর ব্যাপার এখন মানে একটা নেহাত সেটা মানে জনসাধারণের সামনে উপস্থিত করতে হয় বলেই সেটা নিয়ম রক্ষার জন্য হচ্ছে, সেটা হচ্ছে পরিবেশ নিয়ে, যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট, এটা যে কি বলে যাচ্ছি, ওই ইআই এর যে প্রস্তাবটা, সেটা এখন 11ই অগস্ট অব্দি আমরা মতামত দিতে পারি, কিন্তু সেটাও তো সত্যিকারের আলাপ আলোচনাদের সময় হতে পারে না। এটা তো একটা ভেবে দেখার কথা নিশ্চয়ই। একটা নীতি যেটা যার অনেকগুলো ভালো দিকও আছে, অনেকগুলো আধুনিক দিক আছে, আবার একই সঙ্গে অনেক প্রশ্নও আছে যেগুলো প্রফেসর সুকান্ত চৌধুরীর সঙ্গে আলোচনায় উঠে এলো। প্রফেসর সুকান্ত চৌধুরীকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আর দর্শকদের একটু জানিয়ে রাখা যে আমরা আগামীকাল এবং পরশু সন্ধ্যে 7টার সময় এই বিষয় নিয়ে আলোচনা করব। আগামীকাল আমাদের সঙ্গে থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সুরঞ্জন দাস, আর তারপরের দিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সব্যসাচী বসু রায়চৌধুরী। আর আমাদের এই আলোচনাটা প্রফেসর সুকান্ত চৌধুরীর সঙ্গে আমাদের আলোচনাটা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফোর্থ পিলার্স এর আমাদের পোর্টালে কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন। ফেসবুক পেজে তো অবশ্য থাকবেই। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।